ক্লাস 10 এর রেডিও অ্যাক্টিভিটি অর্থাৎ তেজস্ক্রিয়তা চ্যাপ্টার নিয়ে একটু বলি। দেখো, তেজস্ক্রিয়তা হচ্ছে এমন কিছু আহ মৌল আছে যাদেরকে প্রকৃতিতে খোলা অবস্থায় রেখে দিলে তাদের থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয়। সেই রশ্মি তিন রকমের কি আছে? আলফা, আচ্ছা এটা হচ্ছে গামা, আলফা, বিটা এবং গামা, এই তিন ধরনের রশ্মি নির্গত হয়। এই রশ্মি নির্গমন প্রক্রিয়াকে বলা হয় তেজস্ক্রিয়তা। এখন কোনো মৌল তেজস্ক্রিয় হবে কখন? যখন n/p অর্থাৎ n ফর হচ্ছে নিউট্রন, p ফর হচ্ছে প্রোটন। এই n/p এর অনুপাত 1.152 এর বেশি হবে। তেজস্ক্রিয়তা কখন হবে? যখন n/p এর অনুপাত 1.52 এর থেকে বেশি হবে। তাহলে দেখো, এই আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি, এই আলফা বিটা গামা সম্পর্কে একটু বলি। যে আলফা রশ্মি প্রকৃতপক্ষে হিলিয়াম কণা স্রোত, হিলিয়াম কণার স্রোত হচ্ছে আলফা রশ্মি। বিটা রশ্মি প্রকৃতপক্ষে ইলেকট্রন কণার স্রোত। আর গামা রশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই আলফা বিটা গামা সম্পর্কে বললাম। আলফা রশ্মি প্রকৃতপক্ষে কি বললাম? হিলিয়াম কণার স্রোত, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, আর গামা রশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার আলফা বিটা রশ্মির বিভিন্ন রকম নেচার আছে। তাদের মধ্যে সবার প্রথম বলি ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা যদি বলা হয় অর্থাৎ ভেদ করার ক্ষমতা, সেক্ষেত্রে কিন্তু আলফা লেস দেন বিটা লেস দেন গামা, অর্থাৎ গামা রশ্মির কিন্তু ভেদন ক্ষমতা সব থেকে বেশি এবং আলফা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে কম। ঠিক একইভাবে যদি আমি বলি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা যদি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টোটা হয়ে যাবে। আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা। তাহলে কি দাঁড়ালো? যে আলফা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে কম, কিন্তু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি। ঠিক একইভাবে গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি, কিন্তু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে কম। এবার আমরা দেখব কোন পরমাণু থেকে যদি একটা আলফা কণা বের হয়, তাহলে নতুন যে পরমাণু তৈরি হয় তার মধ্যে কি কি পরিবর্তন আসে। দেখো, এখানে আমি ধরে নিয়েছি এক্স একটা পরমাণু, সেখানে আচ্ছা এর সম্পর্কে একটু বলে দিই। এক্স, এ, জেড, এই জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা, কোন মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে সেটাকে কিন্তু বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। অর্থাৎ জেড কে আমরা প্রোটন সংখ্যা দিয়ে প্রকাশ করছি। আর এ হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা। দেখো, ভর সংখ্যার মধ্যে কিন্তু কি আছে? প্রোটন আছে এবং নিউট্রন আছে। প্রোটন এবং নিউট্রনের যোগফলকে বলা হয় ভর সংখ্যা। তাহলে এক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে জেড এবং ভর সংখ্যা হচ্ছে এ। তাহলে বলে দিই যে যদি কোনো পরমাণু থেকে আলফা কণা নির্গত হয়, সেক্ষেত্রে ভর সংখ্যা 4 কমবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 কমবে। তাহলে কি ভর সংখ্যা 4 কমবে বলতে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা কত? 4 কমবে এদের টোটাল। আর এখানে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা কমে যাবে কত? 2। তাহলে এক্স একটা পরমাণু, তার ভর সংখ্যা ধরেছি এ এবং পরমাণু ক্রমাঙ্ক ধরেছি জেড। তাহলে আলফা কণা যখন নির্গত হয়, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত কমছে? 2 -2, আর ভর সংখ্যা কত কমছে? 4, তাই -4। একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বোঝা যাবে। এটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় পরমাণু। বা এই ইউরেনিয়াম থেকে যখন একটা আলফা কণা নির্গত হবে, তাহলে আমি বলেছি কি যে আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা কত কমবে? 4, আর পরমাণু ক্রমাঙ্ক কত কমবে? 2। তাহলে ইউরেনিয়াম থেকে যদি আমি একটা আলফা কণা বের করি, তাহলে তৈরি হবে থোরিয়াম। তাহলে 238 থেকে 4 বাদ দিলে কত হয়? 234। আর পরমাণু ক্রমাঙ্ক কত কমবে? 92 থেকে 2 বাদ দিলে কত থাকে? 90। আর তার সঙ্গে কি বের হচ্ছে? আলফা কণা, যেটা অ্যাকচুয়ালি হিলিয়াম কণার স্রোত। আচ্ছা, এবার যদি কোনো পরমাণু থেকে বিটা কণা বের হয়, তাহলে বিটা কণা বের হলে কি কি পরিবর্তন আসবে আমরা একটু দেখি। দেখো, বিটা কণা যদি নির্গত হয়, তাহলে সেক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু 1 বৃদ্ধি পাবে, কিন্তু ভর সংখ্যার কোনো রকম পরিবর্তন হবে না। ভর সংখ্যা যেমন ছিল তেমনই থাকবে। তার সঙ্গে বিটা কণা বের হচ্ছে। আর আমি বলে রেখেছি বিটা কণা আসলে হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। এই -1 E0 এটাকে ইলেকট্রন বোঝাচ্ছে। তাহলে দেখো, থোরিয়াম TH এখান থেকে একটা বিটা কণা নির্গত হলে, তাহলে ভর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ভর সংখ্যা যেমন আছে তেমন আছে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা কিন্তু কি বলেছি? 1 বাড়বে। তাই 90 এর সঙ্গে 1 যোগ হলে 91 হয়েছে, তার সঙ্গে বিটা কণা। এবার দেখো গামা রশ্মি নির্গমন হলে কি কি পরিবর্তন হবে। দেখো, গামা রশ্মি নির্গত হবার আগে বিটা রশ্মি নির্গত হতে হবে।
তাহলে কোবাল্ট 60-27 এখান থেকে ফার্স্টে বিটা রশ্মি নির্গত হতে হবে, দেন সেটাকে একটা এক্সাইটেড স্টেজে আসতে হবে, তারপর কিন্তু তার থেকে গামা রশ্মি নির্গত হবে। দেখো এখান থেকে প্রথমে বিটা রশ্মি নির্গত হলে কি হয়, কিছুই না, পরমাণু ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়, 27 ছিল কত হয়েছে 28 হয়ে গেছে, এবং ভর সংখ্যা যেমন তেমনই থাকে। এবার এটাকে স্টার চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এটা হচ্ছে এক্সাইটেড স্টেজ অর্থাৎ উত্তেজিত অবস্থা। এবার এখান থেকে একটা গামা রশ্মি নির্গমন হবে, গামা রশ্মি নির্গমনের ফলে কোনো পরিবর্তন আসে না, সেটা পরমাণু ক্রমাঙ্ক হতে পারে, সেটা ভর সংখ্যা হতে পারে। দেখো পরমাণু ক্রমাঙ্ক 28-28 থাকবে, ভর সংখ্যা 60-60 থাকবে, সেক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো পরমাণু থেকে গামা রশ্মি নির্গত হতে হলে তার আগে তার থেকে কিন্তু বিটা রশ্মি নির্গত হতে হবে, তারপর কিন্তু সেখান থেকে গামা রশ্মি নির্গত হতে হবে। তাহলে কি আসলো, কোবাল্ট, কোবাল্টের থেকে কি আসবে, নিকেল, এবং তার সঙ্গে গামা রশ্মি, কিন্তু তার আগে তার থেকে কি নির্গত হতে হচ্ছে, তার থেকে বিটা রশ্মি নির্গত হয়ে এক্সাইটেড স্টেজে আসতে হচ্ছে, ঠিক তো? আচ্ছা, তাহলে এই গেল আলফা, বিটা, গামা রশ্মি নির্গমনের ফলে নতুন যে নিউক্লিয়াস তৈরি হচ্ছে বা নতুন যে পরমাণু তৈরি হচ্ছে তাদের মধ্যে কি কি পরিবর্তন আসে সেটা আমরা আজকে দেখলাম।